আজকের আলোচ্য বিষয় হলো আয়তঘন মানে কিউবয়েড। তো আয়তঘন কথাটা এসছে আয়তক্ষেত্র থেকেই, যেটা হলো টু ডাইমেনশনাল ফিগার। আয়তক্ষেত্র এটা একটা, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এর সঙ্গে যদি আমি একটা উচ্চতা জুড়ে দিই, তখন সেটা হয়ে যাবে আয়ত ঘন। এটা একটা আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ, এটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, এটা কি না উচ্চতা। তো দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বাক্সর ফিগার, এটা বাক্স বলতে পারো, যেটা আমাদের সবাইকার ঘর থেকে বাক্স, বই, খাতা, তারপর কোনো একটা কার্টুনের ছবি ধরো, তার ভিতরে যেরকম ফ্লিপকার্টের জিনিসপত্র আসে যে কার্টুনের ভিতর থেকে, সেটা একটা আয়তঘন। হ্যাঁ, অনেক কিছু, ঘর, পুরো একটা ঘরই আয়তঘন। একটা ঘরই হলো আয়তঘনের উদাহরণ, যার দৈর্ঘ্য প্রস্থ এবং এটা হলো তার উচ্চতা। তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ, হ্যাঁ, দৈর্ঘ্য বাই প্রস্থ এবং তার সঙ্গে উচ্চতা জুড়ে দিলে সেটা হয়ে যাবে আয়তঘন। তো আয়তঘনের আমরা কি দেখব না, আয়তঘনের দেখব আয়তঘনের প্রথমে যে সূত্রটা আসছে, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। কিভাবে পাবো? আয়তঘনকের মোট তল সংখ্যা হচ্ছে কতগুলো? দেখো, তল উপরে একটা, নিচে একটা, দুটো, 3, 4, সাইডে দুটো, 4টা হয়ে গেল। 1, 2, 3, 4, ওই ধারে একটা, এধারে একটা, মোট 6টা তল। 6টা তল, তাহলে হবে ক্ষেত্রফল 2 গুণিত তার দৈর্ঘ্যকে যদি আমি এল বলি, প্রস্থকে যদি আমি ব্রেথ বি বলি, উচ্চতাকে যদি আমরা এইচ বলি, 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ ইন্টু হাইট, যুক্ত কী হবে হাইট ইন্টু দৈর্ঘ্য। এটা কি 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা, যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এটা লিখবে। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আবার আয়তঘনকের আয়তন, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তঘনকের কর্ণ, তাহলে আয়তঘনকের যদি একটা ধরো ঘর আছে, সবচেয়ে বড় দণ্ড ওই ঘরে কত দৈর্ঘ্যে রাখতে পারবো, তখন যদি আমাকে বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি বের করবো না, কর্ণ। কর্ণ সমান দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার যুক্ত উচ্চতা স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার যুক্ত উচ্চতা স্কয়ার। এটা হচ্ছে আয়তঘনকের কর্ণ। এবারে তোমাদের পাঠ্য বইয়ে দেখবে অনেকগুলো শর্ট কোশ্চেন থাকে, যেগুলো পড়ে যে আয়তঘনকের মোট কতগুলি মাত্রা আছে, না 3টা, ত্রিমাত্রিক একটা গঠন বা বস্তু, আর মাত্রা 3টি মাত্রা আছে। মোট তল সংখ্যা কতগুলি হবে? মোট তল সংখ্যা হবে 6টি। আবার মোট ধার, ধার মানে এই যে এগুলো ধার, সাইড, কতগুলো সাইড আছে, না 12টি সাইড আছে, বইয়ে দেওয়া আছে দেখবে 2য় পৃষ্ঠাতে, এই মানে এই অধ্যায়ের 2য় পৃষ্ঠাতে। এবার শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো আছে? শীর্ষবিন্দু খুব স্বাভাবিক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা শীর্ষবিন্দু। এগুলো কিন্তু 1 নম্বরের এমসিকিউ আছে।
এবারে চলে আসি ঘনকের ব্যাপার। ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। সেক্ষেত্রে কি হবে, ধরো একটা ঘনক আঁকবো, দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু নেই, সব সমান, এটা একটা ঘনক। তাহলে সবই তার এল বা দৈর্ঘ্য, সবকে তার কি বলবো, লেন্থ বলে দেবো, দৈর্ঘ্য। এটাও দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। সেক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 গুণিত দৈর্ঘ্য স্কোয়ার, 6 গুণিত দৈর্ঘ্য স্কোয়ার। ঘনকের আয়তন সমান কত হবে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। এবারে বলবো ঘনকের কর্ণ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার সমান রুট ওভার অফ 3 গুণিত দৈর্ঘ্য স্কোয়ার সমান হচ্ছে √3 ইন্টু দৈর্ঘ্য, √3 ইন্টু দৈর্ঘ্য। √3 ইন্টু দৈর্ঘ্য। এখন কতগুলো কন্ডিশন আছে। যদি বলো তোমাকে কখনো যদি বলে যে যে মেঝের ক্ষেত্রফল বের করো, মেঝে বলতে এটা মেঝের ক্ষেত্রফল সমানই হবে, এই ক্ষেত্রে মেঝের ক্ষেত্রফল সমানই হবে তার ছাদের ক্ষেত্রফল, এধারে দেওয়ালের ক্ষেত্রফল সমান এধারে দেওয়াল ক্ষেত্রফল, এই তোমার ফ্রন্টের যে দেওয়ালের ক্ষেত্রফলটা মানে এইটা সমান তার ঠিক পেছনের দিকের দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলটা লিখতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। পরিসীমা, ভূমির পরিসীমা গুণিত উচ্চতা, বাস। ভূমির পরিসীমা আমরা রাখবে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, ভূমির পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা, 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। এখন এবার অঙ্কে আসা যাক, অঙ্কের মাধ্যমে এগুলো সলিউশনগুলো করব। তো আমি পরপর করাচ্ছি না, কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো মাধ্যমিকে খুব আসে, যেমন 6 দাগের অঙ্কটি দেখব। একটি ঘনকের কর্ণ দেওয়া আছে 4√3, যেমন। এবার আমি একটু মুছে ফেলবো, তোমরা একটু নোট করে নিয়ে হলে স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে। ছয় দাগের অঙ্কটি আমরা করব, কারণ এটা ইম্পর্টেন্ট। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ সমান 4√3, 4√3 সেমি। তাহলে দেখো কর্ণ কি হয়, কর্ণ হয় √3 ইন্টু এ, তাহলে এ মানে কত, 4। তাহলে ঘনকের বাহু সমান 4 সেমি,
কি বের করতে বলেছে? ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত হবে? 6 ইন্টু বাহু স্কয়ার, 6 ইন্টু দৈর্ঘ্য স্কয়ার বলেছিলাম, মানে বাহু, বাহু হচ্ছে 4, 6 ইন্টু 96 বর্গ সেমি। এটা অ্যান্সার হবে 6-এর দাগ। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো 10-এর দাগ। 10-এর দাগ, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে ছিল x, ধরি ঘনকের বাহু সমান x সেমি, একক না হলে সেমি ধরে নিলাম। তাহলে ঘনকের ঘনফল সমান x³ ঘনসেমি, যেহেতু বলেছে ঘনফল তাই ঘনসেমি হবে। বাহুকে 50% কমালে তা হবে কত হবে? x ছিল, কমানো হচ্ছে তাই মাইনাস, কতর মাইনাস? x ইন্টু এক্স এর 50%, তাই x মাইনাস 100, x ইন্টু 50/100, এক্স মাইনাস এক্স ইন্টু 50। কেন ইন্টু হলো? এক্স এর 50% কমিয়েছে, প্রথমে এক্স ছিল যা থেকে কমেছে বলে মাইনাস, তার কত পার্সেন্ট? 50%, এক্স এর 50%, তাই 50 1 নিচে 2 হবে তোমার এক্স মাইনাস এক্স বাই 2 সমান 2 লসাগু 2x মাইনাস এক্স সমান x/2 সেমি। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য x/2 হয়ে গেছে। তাহলে নতুন ঘনকের ঘনফল, আয়তন লিখবো না এখন, ঘনফল বলেছে ঘনফল লিখব। ঘনফল আয়তন একই, ঘনফল সমান বাহুর কিউব x/2 তার হোল কিউব মানে x^3/8 ঘন সেমি। তাহলে দুটোর অনুপাত বল মূল, তাহলে মূল ঘনকের ঘনফল অতএব বাই নতুন ঘনকের ঘনফল, মূল ঘনকের ঘনফল x^3, নতুন ঘনকের ঘনফল x^3/8, 8 উপরে উঠে যাবে, x^3/x³ কেটে গেল সমান 8/1 = 8:1। কত হবে না 8:1। এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পরবর্তী অঙ্ক 14 দাগের অঙ্কটি আমরা করব, যেটা 2 নম্বরের আসতে পারে। বলছে চাঁদবাড়ি রাস্তাটি উঁচু করতে তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। তাহলে একটা গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্তের মাটিটা রাস্তার উপর ফেলা হয়েছে। তো দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। রাস্তাটি তৈরি করতে মোট কত ঘনমিটার মাটি লেগেছে বলে দেওয়া আছে। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করি। তাহলে গভীরতা যেটা চেয়েছে ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান x মিটার। প্রতিটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দেখো দেওয়া আছে 14 মিটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ 8 মিটার। তাহলে একটি গর্তের মাটির আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা উচ্চতা।
দৈর্ঘ্য 14 গুণিত 8 গুণিত এক্স ঘন মিটার। 14 দৈর্ঘ্য, প্রস্থ বলেছে 8, এক্স হচ্ছে তোমার, ধরে ফেলেছি গভীরতা। তাহলে 30টি গর্তের মাটির আয়তন সমান 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এক্স। এগুলো গুণ করবো না, কখনো গুণ করলেই ভুল হবে আমাদের। এত ঘনমিটার, গুণ করব না, এত ঘনমিটার, ঠিক আছে, রেখে দেবো। অতএব প্রশ্নানুসারে তাহলে এই মাটির আয়তনটা কত? 2520। প্রশ্নানুসারে 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এক্স সমান কত? 2520। এক্স সমান 2520 গুণিত ডিভাইড বাই হবে 2520 ডিভাইডস কত? ডিভাইড করছে 30 ইন্টু 14 ইন্টু 8, 00। তো 3 দিয়ে কাটবে, 8 যা 24, 4, 14 দিয়ে 7 14 84 is equal to 7/8 is equal to 0.688 is equal to 0.69 মিটার। এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন, অলমোস্ট এটা অ্যাপ্রক্সিমেশন নেওয়া হয়েছে, এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন মানে সমানই, বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট, একটা ইকুইভ্যালেন্ট টু 0.69। তাহলে যে গর্তগুলোর গভীরতা হবে, অতএব প্রতিটি গর্তের গভীরতা সমান 0.69 মিটার। এটা হবে তোমার অ্যান্সার। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো পুনরুদ্ধার। ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 জলপূর্ণ থাকে। জল তুলে নিচ্ছে, যার কারণে 1/3 জলপূর্ণ থাকছে। তার মানে 2/3 তুলে নিচ্ছে, সেটা মূল ব্যাপার নয়, 1/3 জলপূর্ণ থাকছে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? ঠিক আছে, তো আচ্ছা, তাহলে চৌবাচ্চাটির, এটা হচ্ছে পুনরুদ্ধার, ঘনকাকৃত চৌবাচ্চাটির আয়তন সমান 1.2 ইন্টু 1.2 1.2 সমান এত ঘনমিটার। তাহলে এই যে 1.2টাকে আমি ডেসিমিটার করে নেবো, 12 গুণিত 12 গুণিত 12, এত ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 12 12 12, তিনটাকে গুণ করলে হবে, আমি গুণ করি না, কিন্তু এই ক্ষেত্রে গুণটা করে নিতে হবে। গুণটা তোমার দাঁড়াচ্ছে 1728 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার, তাহলে 1728 লিটার। এটা মোট চৌবাচ্চার আয়তন, ঠিক আছে, এটা মোট চৌবাচ্চাটার আয়তন। এখন চৌবাচ্চাটিতে 1/3 জলপূর্ণ থাকছে। চৌবাচ্চাটির 1/3 অংশের আয়তন সমান 1728 গুণিত 1/3, কত আসছে? 576 লিটার। এখানে লিখে ফেলবো
1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এটার সম্পর্ক সমান 1 লিটার। এটা একটা সম্পর্ক। লিটার। তো তুলে নেওয়া জলের পরিমাণ, তুলে নেওয়া জলের পরিমাণ বিয়োগ করে ফেলবো। 1728 মাইনাস 576 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 1152 লিটার। ঠিক আছে, এই পরিমাণ জল ক বালতি না 64 বালতি। তাহলে ভাগ করে হলো 64 বালতির যে জলটা তুলে নেওয়া হয়েছে, 64 বালতিতে করে 64 বার বালতিটাকে ডোবানো হয়েছে, যার জন্য এত লিটার জল উঠেছে। তাহলে এক বালতিতে কত লিটার জল থাকে? তাহলে অতএব কি বলছে, প্রতিটি বালতিতে ভাগ করে ফেলবো। জল থাকে, প্রতিটি বালতিতে জল থাকে। জল থাকে সমান 1152 ডিভাইড বাই 64 ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে বলো? 8 দিয়ে 8 8 64, 8 একে 8, 3 6, 4 8 32, 3 2 4 32, আরও 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 4 64, 18 লিটার। কি না লিটার। তাহলে প্রতিটি বালতিতে 18 লিটার করে জল ধরে। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো 17 দাগ। বলছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটা আয়ত্ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এবার বলছে দৈর্ঘ্য সমান বলছে কত? 2.1 মিটার। এটা সঙ্গে সঙ্গে আমরা ডেসিমিটার করব, কারণ লিটার বলেছে। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, মনে রাখবে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। দৈর্ঘ্য প্রস্থ ইজিক্যাল টু বলেছে কত? 1.5 মিটার সমান 15 ডেসিমিটার। এখানে ধরি জলস্তর x ডেসিমিটার উপরে উঠবে। কত উঠবে? x ডেসিমিটার। তাহলে এবার তোমাদের একটা কথা বলি, ধরো এটা একটা চৌবাচ্চা, এতটা জলপূর্ণ আমার আছে। কতটা জলপূর্ণ আছে আমার দেখার দরকার নেই। এরপরে আমি এই এতটা পর্যন্ত জল আমি পুনরায় ঢালছি। এটা কত? 630 লিটার। কতটা জল, আমার যদি জল এইখানেও থাকতো তাহলে এইখান থেকে বাড়তো। আমি ধরলাম এতটা জল অলরেডি আছে, এতটা জল আছে। এইখান থেকে 630 লিটার জল ঢেলেছি, যার জন্য আমার উচ্চতা কত হয়েছে না এক্স ডেসিমিটার। এটা আছে এক্স ডেসিমিটার উঠেছে। দৈর্ঘ্য প্রস্থ সেম আছে, তলটা তো সেম, এটা জলতল, তারপর থেকে বাড়ছে, তাই না? এটা কতটা আছে জল সেটা দেখার দরকার নেই। অর্ধেক জলপূর্ণ থাক না থাক কিচ্ছু দরকার নেই আমার। ওই যে বলেছে না যে অর্ধেক জলপূর্ণ আছে, দরকার নেই অর্ধেক জলপূর্ণ, তার থেকেও কম থাক। তারপর সেই যেখানে যতটুকু জলপূর্ণ আছে তার উপর থেকে আমরা মাপছি, কতটা আসে আমার নট ম্যাটার এখানে। তার জন্য এখানে অর্ধেক করার কোনো ব্যাপার নেই, এখানে অর্ধেক করার কোনো ব্যাপার এখানে কিন্তু আসছে না। তাহলে এটা হচ্ছে, তাহলে এখন চৌবাচ্চাটিতে যে পরিমাণ জল ঢালা হচ্ছে তো তার জন্য x মিটার উপরে উঠেছে তার আয়তন। চৌবাচ্চাটিতে যে পরিমাণ জল ঢালা হলো তার আয়তন।
দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা কত না এক্স। তাহলে 21 গুণিত 15 গুণিত এক্স ঘন ডেসিমিটার সমান 21 গুণিত 15 গুণিত এক্স কি এত লিটার। তাহলে ওই ওই এত লিটার, কত লিটার জল ঢেলেছি 625 630। তাহলে অতএব প্রশ্নানুসারে 21 গুণিত 15 গুণিত এক্স ইজিক্যাল টু 630, এক্স ইজিক্যাল টু 630 ডিভাইড বাই 21 গুণিত 15, 21 দিয়ে কাটলেই 3 21 63, পরে 0, 15 দুগুণে 30 সমান 2 ডেসিমিটার। অতএব এক্সকে ধরেছিলাম জলস্তর, এক্স মিটার উপরে উঠবে, অতএব জলস্তর 21 ডেসিমিটার উপরে উঠবে। দ্যাটস অল, এটা অ্যান্সার। সরি, আমি মিস্টেক করে ফেলেছি, 21 না, এটা 2, দুই বের করেছি আমি, লিখেছি 21। তাহলে জলস্তর 2 ডেসিমিটার উপরে উঠবে। ঠিক আছে, পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো 18 দাগ। গ্রামের আয়তক্ষেত্রাকার মাটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 20 এবং 15। মাঠের ভিতরে চারদিকে 4টি কোণে পিলার বসানোর জন্য ওরা কেটেছে কত করে 4 মিটার বাই 4 মিটার বিশিষ্ট 4টি ঘনকাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দিয়েছে। মাটির তলের উচ্চতা কত বৃদ্ধি পেল হিসাব করি। এখন দেখো, একটা কি বলছে, আয়তক্ষেত্রাকার মাঠ আছে এইরকম, 4টা কোণে 4টা গর্ত করেছে 4 বাই 4 এরকম করে। ঠিক আছে, 4 বাই 4 ওরা গর্ত করেছে। এরপর এইখানে মাটিটা এই বাকি অংশটাতে ফেলে দিয়েছে। কোন অংশটাকে আমি এরকম করে দিচ্ছি, এই অংশটাতে ফেলেছে বাকি মাটিটা, যার জন্য কি হয়েছে না এখানটা উঁচু হয়ে গেছে। এই জায়গাটায় ফেলা হয়েছে, এই 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 কোণার মাটিগুলো, যতটা এই কোণটা আছে এই কোণের মাটিগুলো। ঠিক আছে, তার জন্য 4টি ঘনকাকৃত গর্ত থেকে মাটির পরিমাণ, তাহলে কী লিখব, 4টি ঘনকাকৃত গর্তের মাটির পরিমাণ 4 গুণিত 4টার জন্য 4 লিখলাম। এবার প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 4, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4, তার 4-এর কিউব সমান তোমার দাঁড়াচ্ছে এটা 4-এর কিউব মানে হচ্ছে 64, 64 ইন্টু 4 মানে হচ্ছে 256 ঘন মিটার। এই চারটা গর্তে মোট মাটির পরিমাণ। তাহলে এইখানে মাটিগুলো কোথায় ছড়াবো, এই ফাঁকা জায়গাতে। এইখানটায় আমি ছড়াবো না, কারণ গর্ত খুঁড়েছি। তা 4টি গর্ত বাদে মাটির অবশিষ্ট অংশের ক্ষেত্রফল লিখব, 4টি গর্ত বাদে মাঠের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল ইজিক্যাল টু কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলা আছে 20, প্রস্থ 15, মাঠ বলেছে, তাহলে 20 গুণিত 15, এটা হলো তোমার এটা। এইখান থেকে একটা জিনিস বুঝতে হবে, মাইনাস কত হবে, 4টা গর্ত, 4টার জন্য 4টা গর্ত, 4টার জন্য 4 লিখেছি 4টা গর্তের জন্য। এবারে এই গর্তগুলোর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ, এখানে গভীরতা থেকে যাবো না, এই সারফেসটায় দেবো না, এই জায়গাটা উপরে যে জায়গাটা মাটি তো এখানে ছড়াবো আমি এই জায়গাটাতে, তাই না। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 4টার জন্য 4, দৈর্ঘ্য কত 4, প্রস্থ 4, বোঝা গেল। উচ্চতা দেবো না কিন্তু,
ক্ষেত্রফল বলেছে, তার দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতা দিলে তো আয়তন হয়ে যাবে, আয়তন নেবো না, তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে যেহেতু ঘনক বলেছে, দৈর্ঘ্য প্রস্থ একই, তাই 4 গুণিত 4, তাহলে হলো 300 মাইনাস কত হয়ে গেল, 4 4 16, 4 16 64, বিয়োগ করলে হবে হাতে 6, বিয়োগ করলে হবে 6, 236, 236 বর্গ মিটার। এখানে দেখো আয়তনের ক্ষেত্রে ঘন মিটার, ক্ষেত্রফল বলেছে তাই ঘন বর্গ মিটার। এখন এই জায়গার উচ্চতা ধরে নিলাম এইচ, তাহলে এই যে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে কি হয়, আয়তন। ক্ষেত্রফল উঁচু করে দেবো, তখনই আয়তন চলে আসবে। তাহলে ধরি, কি ধরবো, মাঠের তল এইচ মিটার, তুমি এই ধরতেও পারো, ওপরে উঠবে, অতএব, তাহলে এইটার সঙ্গে এইচ গুণ করে ফেলবো, আয়তন। অতএব 236 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত না, তোমার হচ্ছে 256, এটা ওটাই মাটির আয়তন ছিল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 256 বাই 236। কাটাকুটি করতে হবে, কাটাকুটি করতে হবে, কত দিয়ে কাটবো, 4 দিয়ে কাটি, 4 5 20, 4 9 36, 4 6 24, 100, 4 4 16, 64 বাই 59, 1 পূর্ণ 5-এর 59, হ্যাঁ এরকমই আসবে, নো প্রবলেম, মিটার। অতএব মাঠের তল এইচ মিটার, মাঠের তল লিখে দেবে, মাঠের তল 1 পূর্ণ 5 বাই 59 মিটার উপরে উঠবে, দ্যাটস অল, এটা অ্যান্সার। খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু বলে রাখছি, 18 দাগ। এবার দেখো 19-এর দাগাটা খুব সহজ অঙ্ক, জব করে দেখে নাও। বলছে মিটার লম্বা, দৈর্ঘ্য দিচ্ছে, চওড়া প্রস্থ, নিচু জমিকে মানে নিচু মানে উচ্চতা, উচ্চতা এখানে নিচু জমি বলা হয়েছে, 6.5 ডেসিমিটারকে উঁচু করা। দেখো এককগুলো কিন্তু এক করবো, মিটার মিটার, এটা কিন্তু ডেসিমিটার দেওয়া আছে, 6.5, 19-এর দাগের অঙ্ক। উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশে 27 মিটার লম্বা, এত মিটার চওড়া একটি গর্ত, একটা জমি গর্ত করে সেই মাটি তোলা হবে। তাহলে এখানে কি লিখবো, সেই মাটিটা ওখানে কোথায় ফেলবো, ওই যে ওই নিচু জমিটায় ফেলা হবে। তাহলে কি লিখবো, কত ঘনমিটার মাটি আমি পাচ্ছি, তাই তো। নিচু জমিকে এত মিটার উঁচু করবো, 6.5, তাহলে লিখবো নিচু জমিকে উঁচু করার জন্য মোট মাটির পরিমাণ সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত, মাটির পরিমাণ মানে আয়তন, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দৈর্ঘ্য মানে কত হচ্ছে তোমার, এখানে বলেছে 48 বলেছে, 31.5 হচ্ছে তোমার প্রস্থ। আর কি বলেছে দেখো, ডেসিমিটার বলেছে, ডেসিমিটার মিটার করবো, 6.5 দেওয়া আছে, 0.65 হয়েছে। এটা হচ্ছে তোমার এত ঘনমিটার। এবার বলছে পাশে একটা জমি আছে, একটা জমির গর্ত করে মাটিকে তোলা হচ্ছে পাশের জমিটায়। তো ধরি গর্তটি এইচ মিটার, গভীর হবে। কত মিটার, এইচ মিটার গভীর হবে। এখন যেখান থেকে মাটিটা তোলা হচ্ছে তার আয়তন, তাহলে এখন উত্তোলিত মাটির পরিমাণ,
যেখান থেকে মাটিটা নিয়ে আসছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য কত 27, প্রস্থ 18.2, উচ্চতা এইচ, এই দুটো সমান করে দাও। অতএব 27 গুণিত 18.2 গুণিত এইচ ইজিক্যাল টু 48 গুণিত 31.5 গুণিত 0.65। এইচ সমান 48 গুণিত 31.5 গুণিত 0.65 ডিভাইড বাই 27 গুণিত 18.2। কাটাকুটিটা দেখতে হবে আমাদের। সমান 48 গুণিত, উপরের দশমিকগুলো আমরা তুলে ফেলবো। উপরে দেখো 3 ঘর দশমিক আছে, এখানে 2 ঘর প্লাস নিচে 1 ঘর, মানে নিচে হবে 1000। উপরে দশমিক তুললাম, নিচে দশমিক তুলবো কত, 1 ঘরের দশমিক উপরে 1 ঘর আছে, তাহলে দশমিক উপরে 1 ঘর মানে 10। নিচে দশমিক তোলার জন্য উপরে কাটবো। দেখতে পাচ্ছি 5 13 65, 13 13 কে 13 52, 4 13 52, 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, 7, 4 7 28, 5 7 35। ঠিক আছে, এখানে 9 দিয়ে কাটবো, 5 9 45, 3 9 27, 3 16 48, 2 দিয়ে কাটলে 8। এইটা কাটলাম, 5 দিয়ে কাটলাম 20, 5 দিয়ে কাটলাম 4, 4 দুগুণে 8, চেষ্টা করো হয়ে যাবে। ক্যালকুলেশন 2 কী হবে মিটার। তা উত্তর কী হলো 2 মিটার। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো 21-এর দাগ। দেখো বলছে একটা ফ্ল্যাট আছে, 3 তলা ফ্ল্যাটে মোট দৈনিক জলের চাহিদা বলছে 1200 এত এত। তাহলে মোট 3টি পরিবার আছে, 3টি পরিবারের মোট জলের চাহিদা যোগ করো। 1200 যুক্ত 1050 যুক্ত 950 লিটার যোগ করলে আমরা পাবো 3200 লিটার। এবার বলছে দৈনিক চাহিদা এটা, দৈনিক চাহিদা মেটার পুরো 25% জল ওই ট্যাঙ্কিতে থাকতে হবে। তাহলে কি বলছে যে দৈনিক চাহিদার 25% ইজিক্যাল টু এইটা গুণিত 25/100, কাটলাম দুটো শূন্য মতো হবে, তাহলে হবে এটা তোমার হবে 800 লিটার। তাহলে এই 800 লিটার বাড়তি জল সবসময় ট্যাঙ্কিতে পড়ে থাকতে হবে। দৈনিক চাহিদা মিটার পরেও বলছে আমরা যেন মজুদ থাকে, কারেন্ট চলে গেলে কী করবে তখন, ওইটা থেকে চালাতে হবে, তার জন্য বাড়তি মজুদ থাকবে। তাহলে কী কথা লিখবো, ট্যাঙ্কিটি যেটি বানানো হবে তাহলে মোট তার ক্যাপাসিটি কত হবে, যে ট্যাঙ্ক বানাতে হবে তার আয়তন হতে হবে কত, 3200 যুক্ত 800 সমান 4000 লিটারের ট্যাঙ্ক আমার চাই। 4000 লিটারের ট্যাঙ্ক আমার চাই, 4000 লিটার ট্যাঙ্ক আমার চাই। এখন ট্যাঙ্কটির দৈর্ঘ্য বলেছে, ট্যাঙ্কটির দৈর্ঘ্য সমান কত বলেছে, দেখো দৈর্ঘ্য বলেছে 2.5 মিটার সমান 25 ডেসিমিটার। প্রস্থ 1.6 মিটার সমান 16 ডেসিমিটার। ধরি ট্যাঙ্কটির গভীরতা, ওটি যা বের করতে হবে, ট্যাঙ্কটির গভীরতা সমান এক্স ডেসিমিটার, কারণ ডেসিমিটারের সঙ্গে লিটারের খুব একটা সম্পর্ক ভালো আছে। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন, অতএব ট্যাঙ্কটির আয়তন লিখব না, দেওয়ার পর 25 × 16 গুণিত
এক্স ইজ ইকাল টু দিস ওয়ান 4000। এটাকে আমি ডেসিলিটার লিখে দিই, তাহলে খুব সুবিধা হয় তোমাদের বুঝতে। 4000 ঘন ডেসিমিটার, নট লিটার, ঘন ডেসিমিটার, দেখো মি লিখেছি। 4000 এক্স ইজ ইকুয়াল টু 400 ডিভাইড বাই 25 গুণিত 16। কত হবে? 4 কেন হবে? 1। 25 একে 25, 6 0 16 0 16 দিয়ে কাটলে হবে 10 ডেসিমিটার সমান 1 মিটার। অতএব ট্যাঙ্কটির গভীরতা 1 মিটার। এবার কি একটা সাব নিচে বাড়িয়ে দিয়েছে, জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 10 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো। তাহলে যদি বলছে ট্যাঙ্কটা, তাহলে এখন আবার নতুন কি লিখব? প্রস্থ সমান 10 ছিল, 10 যুক্ত কত ছিল প্রস্থ, প্রস্থ ছিল 16 ডেসিমিটার, 16 যুক্ত 4 সমান 20 ডেসিমিটার। অতএব তখন কত উচ্চতা করতে হতো তখন? অতএব এক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য তো ফিক্সড আছে, 25 গুণিত 20 গুণিত এক্স ধরি। অতএব দেবো না, ধরি গভীরতা সমান এইচ ডেসিমিটার হতো। গভীরতা এইচ ডেসিমিটার হতো। অতএব 25 গুণিত এখানে 20 গুণিত এইচ, জলের মোট চাহিদা 4000। অতএব এইচ ইজ ইকুয়াল টু 4000 ডিভাইড বাই 25 গুণিত 20, একটা শূন্য কাটলো, 25কে কাটলে হবে 16, 2 দিয়ে কাটলে হবে 8 ডেসিমিটার। অতএব কি লিখবো না, তখন গভীরতা হতো, তখন গভীরতা 8 ডেসিমিটার হতো। এই চ্যাপ্টারের এটা অ্যান্সার হলো। এই চ্যাপ্টারের আর সেরকম কিছু অঙ্ক নেই আমার মনে হয়, এগুলো থেকেই তোমাদের মাধ্যমিকে চলে আসবে। থ্যাংক ইউ।